দেখো, তোমাদের তো আমি যে অধ্যায়টা পড়াচ্ছিলাম উদ্ভিদের প্রজনন, এই উদ্ভিদের প্রজননকে আমরা দেখো দুই ভাগে ভাগ করেছিলাম, একটা যৌন আর একটা হলো অযৌন। যৌন আর অযৌন, তো আমি তোমাদেরকে যৌনটা পড়ালাম, যে তোমাদেরকে দেখালাম আমি যে যৌন প্রজনন মানে ফুলের মাধ্যমে, ফুলের কিভাবে এটা হয়ে থাকে, যৌন প্রজনন কিভাবে হয়ে থাকে, ও যৌন প্রজনন ফুলের মাধ্যমে কিভাবে তোমার এখানে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু মধ্যে কিভাবে শুক্রাণু তৈরি হয়, কিভাবে ডিম্বাণু তৈরি হয়, এসব সব কিছু আমরা জেনেছি, তাই না? তারপরে কিভাবে শুক্রাণু মিলন হয়, এগুলো সব আমরা জেনেছি। তাহলে যৌন প্রজননটা আমরা মোটামুটি জেনেছি। অযৌন প্রজনন আজকে তো দেখো, অযৌন প্রজনন আসলে যদি বলতে যাই তা দুই ভাবে অযৌন প্রজনন, একটা হলো স্পোর সৃষ্টির মাধ্যমে আর একটা হলো দৈহিক অঙ্গের মাধ্যমে। দৈহিক অঙ্গের মাধ্যমে তোমরা একটু কমেন্ট করে জানায়ও যে লেখা দেখা যাচ্ছে কিনা। তাহলে দুই ধরনের, অযৌন এবং যৌন। দেখো, স্পোর সৃষ্টির মাধ্যমে তো তোমাদেরকে কিন্তু আমি দেখো উদ্ভিদের 4 অধ্যায় এবং 5 অধ্যায়ে আমি কিন্তু বিভিন্ন ধরনের স্পোরের নাম পড়িয়েছি। মনে আছে কিনা আমি জানি না। জু স্পোর, অ্যাপ্ল্যানোস্পোর, হিপনোস্পোর, গনোডিওস্পোর, ব্যাসিডিওস্পোর, কনিডিওস্পোর, বিভিন্ন স্পোর পড়িয়েছি। যত স্পোর পড়েছো 4 এবং 5 অধ্যায় মিলে সব স্পোর যদি এখানে বর্ণনা করো তাও কম বলা হবে, মানে সব স্পোরগুলো এখানে বর্ণনা করতে হবে যদি স্পোরের কথা বলতে যাও এবং উদাহরণ দিয়ে বলতে পারো। আসলে তোমাদের এই অধ্যায়টা উদ্ভিদের প্রজনন, যৌন প্রজননটাই প্রধান, অযৌন প্রজননটা তেমন না ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ ছোট প্রশ্নের জন্য আমরা এটা পড়াবো। তবে স্পোরের মাধ্যমে বুঝতে পারছো, আর এই বিভিন্ন স্পোর তোমাদেরকে পড়ানো হয়েছে ওগুলো পড়বা। দৈহিক অঙ্গের মাধ্যমে প্রজনন, তো দৈহিক অঙ্গের মাধ্যমে প্রজনন, তাহলে এটা দৈহিক অঙ্গ তোমরা জানো যে কোন কোন জীবে উদ্ভিদকে জোর করে অঙ্গজ প্রজনন করানো হয়। তাহলে যেটা জোর করে অঙ্গজ প্রজনন করা হয় সেটা হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন, আর যেটা স্বভাবতই হয় সেটা আমরা বলছি যে স্বাভাবিক অঙ্গজ প্রজনন। তাহলে দৈহিক অঙ্গের মাধ্যমে প্রজননকে আমরা একটা বলতে পারি স্বাভাবিক অঙ্গজ প্রজনন। স্বাভাবিক অঙ্গজ প্রজনন, তো স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আর একটা 2 নম্বর হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন। কৃত্রিম অঙ্গজ প্রজনন মানে হলো আসলে কলম করা। তো সেটা তোমরা বলছি, আগে স্বাভাবিক অঙ্গজ প্রজননটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আগে শোনো। স্বাভাবিক অঙ্গজ প্রজননের মধ্যে তোমার মনে করো যে তোমরা পড়েছো, এগুলোও পড়েছো, খণ্ডায়ন। পানির উপরে একটা স্পাইরোগাইরা শুয়ে আছে, জোরে করে বাতাস আসলে স্পাইরোগাইরা ভেঙে গেল, স্পাইরোগাইরা ভাঙা অংশ থেকে আবার নতুন করে স্পাইরোগাইরার জন্ম হলো, সেটা হলো খণ্ডায়ন। তো খণ্ডায়ন দেখা যায় স্পাইরোগাইরাতে, স্পাইরোগাইরা। তারপর বার্ডিং হয়, বার্ডিং ইস্টে হয়, তোমরা জানো ইস্টে বার্ডিং হয়। আচ্ছা, কাণ্ড দ্বারা প্রজনন, তো কাণ্ড যদি বলতে চাই তাহলে এটা নিয়ে একটা ক্লাস হয়ে যাবে, কাণ্ড দ্বারা প্রজনন। যেমন তোমরা পড়েছো, দেখো এর ভিতরে আবার কিছু ভাগ করা যায়, যেমন মৃদগত পরিবর্তিত কাণ্ড। মাটির নিচে কাণ্ড পরিবর্তিত হয়ে যে রূপ ধারণ করে তাকে বলছে মৃদগত পরিবর্তিত কাণ্ড, মানে সেটাও কাণ্ড কিন্তু মাটির নিচের কাণ্ড রূপ চেঞ্জ করে ফেলে। যেমন আদা, হলুদ,
আলু, পেঁয়াজ, এরা সবাই মৃৎগত পরিবর্তিত কাণ্ড। তোমরা জানো আলু হলো টিউবারের উদাহরণ, টিউবার একটা মৃৎগত পরিবর্তিত কাণ্ড। আদা, হলুদ, এরা রাইজোমের উদাহরণ, রাইজোম একটা মৃৎগত পরিবর্তিত কাণ্ড। পেঁয়াজ বাল্বের উদাহরণ, তাহলে পেঁয়াজ হলো পরিবর্তিত মৃৎগত কাণ্ড। আরেকটা বলতে পারো অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড যেমন শুষ্নী, থানকুনি, কচু, কলমি, এগুলো অর্ধবায়বীয় কাণ্ড, মানে কাণ্ডের ভিতরটা কিছুটা ফাঁপা থাকে, তাই আমরা অর্ধবায়বীয় কাণ্ড বলছি। এদের প্রত্যেকের কাণ্ডের ভিতরটা অর্ধেক কিছুটা ফাঁপা থাকে। আবার তোমার বায়বীয় কাণ্ড বলতে পারো। বায়বীয় কাণ্ড অনেক বেশি পরিমাণ বায়ু থাকে, যেমন ফণী মনসাতে দেখা যায়। তাহলে কাণ্ড দ্বারা প্রজননের মধ্যে আবার দেখো আমরা কতগুলো ভাগ করেছি, মৃৎগত পরিবর্তিত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ড। আবার তুমি যদি বলো যে সাকার, হ্যাঁ সাকার এটা একটা বিশেষ ধরনের কাণ্ড, যেমন বাঁশে হয়, কলা, পুদিনা, আনারস, কলা, পুদিনা, আনারস, এগুলো তো দেখা যায় সাকার দ্বারা প্রজনন, এটা একটা বিশেষ ধরনের কাণ্ড। আবার আরো কাণ্ড তুমি বলতে পারো, যেমন তোমরা পড়েছো 4-5 অধ্যায়ে তোমরা পড়েছো বুলবিল। আবার সাইকাসে আমি তোমাদেরকে পড়েছি, সাইকাসের বুলবিলের মাধ্যমে অঙ্গজ জনন হয়। তো বুলবিল যেমন চুপুরি আলুতে বুলবিল তৈরি হয়। আবার তোমার রানা বলে একটা কাণ্ড, রানা, যেমন তোমরা কোথায় দেখেছো, কচুতে দেখেছো, কচুর লতি তোমরা যে খাও, এই কচুর লতি একটা বিশেষ ধরনের রূপান্তরিত কাণ্ড, যাকে আমরা রানার বলে থাকি। আবার আরেকটা কাণ্ড বলতে পারি যেমন অফসেট একটা কাণ্ড, যেমন তোমার টোপা পানা দেখেছো পুকুরে, কচুরি পানা দেখেছো, কচুরি পানার সাথে দেখবে এরকম ভাবে একটা কাণ্ডের মতন থাকে, যেভাবে ভাসে, যেটা ভাসছে এই অংশটা হলো অফসেট। আবার কচুর যে লতি দেখেছো, কচুর লতি, সেটা হলো রানার, এটা একটা কাণ্ড। তাহলে আমরা বলছি স্বাভাবিক অঙ্গজ প্রজননের মধ্যে খণ্ডায়ন হতে পারে, বার্ডিং হতে পারে, কাণ্ড দ্বারা প্রজনন হতে পারে। তো কাণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের কাণ্ড নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম আমি। এবার মূলের মাধ্যমে হতে পারে, যেমন চন্দ্রমল্লিকা, পটল, কাকরোল, এদের মূলের মাধ্যমে। পাতার মাধ্যমে হতে পারে, তোমরা ভালো করে জানো, পাতার মাধ্যমে মানে পাথরকুচি দিয়ে হয়। তাহলে সবই হলো স্বাভাবিক অঙ্গজ প্রজননের মধ্যে আমি পড়ালাম তোমাদেরকে। কাণ্ড হতে পারে, মূল হতে পারে, শাকার হতে পারে, রানার হতে পারে, বুলবিল হতে পারে, অফসেট হতে পারে, তারপরে খণ্ডায়ন হতে পারে। এগুলো সবই হলো স্বাভাবিক অঙ্গজ প্রজনন। আরেকটা আমি তোমাদেরকে বলেছি, এগুলো বইতে দেখবা তোমরা ভালো হবে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হলো স্বাভাবিক অঙ্গজ প্রজনন, কৃত্রিম অঙ্গজ প্রজনন। তো কৃত্রিম অঙ্গজ প্রজনন কথাটা শুনতে কেমন লাগছে, তার থেকে কলম বললে আমরা সবাই বুঝে যাই। কলম তোমরা জানো, তোমরা বইতে দেখবা বিভিন্ন ধরনের কলম আছে, শাখা কলম, গুটি কলম, জোর কলম, চোখ কলম বা কুড়ি কলম, বিভিন্ন ধরনের কলম, তোমার দাবা কলম। এটা খুবই সোজা জিনিস, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। স্বাভাবিক অঙ্গজ প্রজননটা বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমার মনে করো দাবা কলম, একটা গাছ, এরকম একটা গাছের ডাল বের হয়েছে, যখন ডালটা দেখলে একটু মাটির দিকে এসে, তখন ডালটাকে একটু চাপ দিয়ে এরকম মাটির দিকে আর একটু ঢুকিয়ে দাও। যে অংশটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখান থেকে মূল গজে, এটা একটা নতুন গাছ হয়ে যাবে, দাবা কলম। জোর কলম, এই জোর কলম থেকে একটা এমসিকিউ হয়, চাপাই অঞ্চলের মানুষ খুব এই জোর কলম আম গাছে করে থাকে। যেমন মনে করো যে একটা ন্যাংরার গাছের ডাল একটা ফজলি গাছের ডালের সাথে লাগিয়ে দেয়, ফজলির ডালের সাথে, ফজলির গাছ, এটা এই ফজলি গাছের সাথে ন্যাংরার ডাল নিয়ে এসে জোড়া লাগিয়ে দিল।
এটা হচ্ছে জোড় কলম। তো যে গাছের সাথে জোড়া লাগালো সেই গাছটাকে বলছে স্টক, আর আরেকটা যে গাছ নিয়ে এসে জোড়া লাগালো তাকে বলছে শিয়ন। তাহলে বিচ্ছিন্ন অংশটিকে বলা হয় শিয়ন, আর যে গাছের সাথে শিয়নকে যুক্ত করা হয় তাকে বলা হয় স্টক। এই যে তারপরে চোখ কলম, চোখ কলমও তাই কিছুটা এই যে চোখের মতো করে কেটে নেওয়া হয়, চোখের মতো করে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে আরেকটা গাছের সাথে ঢুকিয়ে দেওয়া হয়, তার নাম দেওয়া হয়েছে চোখ কলম বা কুড়ি কলম। শাখা কলম, গুটি কলম, গুটি কলমও তাই, যে তোমার এই যে তোমার একটা ডাল কেটে নিয়েছে, এখানে যে ডালের সাথে জোড়া দেওয়া হয় এই জায়গায়, মনে করো যে এই ডালের সাথে আর একটা ডাল নিয়ে এসে জোড়া লাগিয়ে দেওয়া হয়, তো এখানে গোবর দিয়ে মাটি দিয়ে এভাবে বেঁধে দেওয়া হয়, এটা গুটির মতো মনে হয়, তাই এটার নাম হয়েছে গুটি কলম। তোমরা দেখতে পাচ্ছ? তোমরা কোনো প্রশ্ন করলে প্রশ্ন করবা, কমেন্টসে লিখবা। হ্যাঁ, আমি তারপরে এখন তো ক্লাস নিচ্ছি, হ্যাঁ আমি সামনে গিয়ে একটু দেখি। আচ্ছা, তোমরা কোনো প্রবলেম কমেন্টসে জানাও, আমি তোমাদেরকে পরে আবার উত্তর দিব, অসুবিধা নাই। তোমরা আমার মেসেঞ্জারেও আমাকে প্রবলেম দিতে পারো। ওই যে আমাদের একজন স্টুডেন্ট কি যেন নাম ওর, ও তো মাঝে মাঝে মেসেঞ্জারে আমাকে ওই প্রবলেমগুলো ছবি তুলে দেয়, ঠিক আছে? কৃত্রিম প্রজনন গেল, স্বাভাবিক অঙ্গজ প্রজনন গেল। এখানে আমরা আরেকটা জিনিস একটু জানি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার ছোট প্রশ্ন হিসাবে থাকে, সেটা হলো পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস বা অপুংজনী, অপুংজনী, পার্থেনোজেনেসিস বা অপুংজনী, এটা খুব ছোট প্রশ্ন হিসাবে আসে। খুবই সোজা জিনিস, নিষেক ছাড়াই, নিষেক ছাড়াই উদ্ভিদের নতুন নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া, নতুন উদ্ভিদ, নিষেক ছাড়াই নতুন উদ্ভিদ বা বীজ সৃষ্টির প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বলে। নিষেক ছাড়াই নতুন উদ্ভিদ বা বীজ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। কি কথা, নিষেক হবে না? নিষেক হবে না। এটা কি সম্ভব? হয়। নিষেক ছাড়া এই পার্থেনোজেনেসিস, এটা দুই ধরনের পার্থেনোজেনেসিস হয়ে থাকে, একটা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এক মার্কের প্রশ্ন হিসেবে আসে, পার্থেনোজেনেসিস বা অপুংজনী কি? নিষেক হবে না মোট কথা, নিষেক ছাড়াই নতুন জীবের সৃষ্টি হবে। নিষেক ছাড়াই উদ্ভিদের নতুন উদ্ভিদ সৃষ্টি করার যে প্রক্রিয়া বা নতুন বীজ সৃষ্টির যে প্রক্রিয়া, তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস দুই ধরনের, একটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসটা কি? নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে, নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে, নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড জীব সৃষ্টি হবে। নিষেক ছাড়াই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড জীব সৃষ্টির প্রক্রিয়ার নাম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ঠিক আছে? তবে উন্নত জীবে তো এগুলো হয় না, অনুন্নত জীবে হয়। উদ্ভিদের মধ্যে বেশি দেখা যায় প্ল্যাংটনদের হয়, প্ল্যাংটন। একটা প্রাণীর হয়ে থাকে, তোমরা পাবা জুওলজির 12 অধ্যায় প্রাণীর আচরণ পড়তে গেলে মৌমাছির এই ঘটনা ঘটে থাকে, মৌমাছি, মৌমাছি। তবে মনে রাখো, এই হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসে যেসব মৌমাছিটা জন্মগ্রহণ করে তারা কিন্তু পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি এভাবে তৈরি হয়ে থাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ফলে। এবং এই হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ফলে যে জীবগুলো তৈরি হবে তারা কিন্তু সবাই হ্যাপ্লয়েড জীব। আবার তোমার প্ল্যাংটনদের মধ্যে জুপ্ল্যাংটন, রোটিফার, রোটিফারের হয়ে থাকে, রোটিফার, এটা জুপ্ল্যাংটনের নাম। স্পাইরোগাইরা হয়, ফাইটোপ্ল্যাংটনের মধ্যে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা তো হয়।
তাহলে একটু মনে রাখো যে পার্থেনোজেনেসিস দুই ধরনের, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হলো হ্যাপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টির প্রক্রিয়ার নাম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় যে জীব উৎপন্ন হবে সেও হ্যাপ্লয়েড হবে। এটা উন্নত জীবে তেমন দেখা যায় না, অনুন্নত জীবদের মধ্যে দেখা যায়, প্রাণীদের কম দেখা যায়। যেমন প্রাণীদের মধ্যে তোমার মৌমাছি, বোলতা, তারপরে রোটিফার, হ্যাঁ, যে প্রাণী প্ল্যাঙ্কটন, আর উদ্ভিদদের মধ্যে দেখা যায়, স্পাইরালতে দেখা যায়। একইভাবে যদি বলি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, তাহলে ডিপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে, ডিপ্লয়েড ডিম্বাণু, ঠিক আছে, হ্যাপ্লয়েড ডিম্বাণু না, ডিপ্লয়েড ডিম্বাণু, যে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা টুয়াইস এন না, ডিপ্লয়েড ডিম্বাণু থেকে যদি পার্থেনোজেনেসিস হয় এবং নতুন জীবের সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস উৎপন্ন জীব কিন্তু ডিপ্লয়েড হয়, ঠিক আছে। পার্থেনিয়াম আর্জেন্টাটামের দেখা যায়, পার্থেনিয়াম আর্জেন্টাটাম উদ্ভিদের দেখা যায় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবং একটা খুব মজার জিনিস, এটা একটু খেয়াল করে দেখবা যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস উৎপন্ন প্রাণী হয় পুরুষ, আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস উৎপন্ন প্রাণী হয় স্ত্রী, ঠিক আছে। যেমন এটা মাছেও দেখা যায় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, গাপ্পি, পোসিলিয়া ফর্মুসা একটা মাছ আছে গাপ্পি, সেই গাপ্পিরও এরকম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হয়ে থাকে। তাহলে তোমরা এই পার্থেনোজেনেসিস জিনিসটা একটু পড়বা, ঠিক আছে, ছোট প্রশ্নের জন্য। এই পার্থেনোজেনেসিস কিন্তু এখন আমরা বলি যে এই যে পার্থেনোজেনেসিসের কথাগুলো এতক্ষণ ধরে বলা হলো, যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এতক্ষণ ধরে যে পার্থেনোজেনেসিস, এগুলো কিন্তু প্রাকৃতিক পার্থেনোজেনেসিস, এগুলো প্রকৃতির নিয়মে হয়। মৌমাছিকে কিন্তু কেউ জোর করে পার্থেনোজেনেসিস করায় না। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস মৌমাছিতে অটোমেটিক্যালি হয়, কিন্তু আমরা কিছু কৃত্রিম পার্থেনোজেনেসিস করে থাকি, কৃত্রিম পার্থেনোজেনেসিস করে থাকি। যেমন তোমরা কিছু হরমোনের নাম জানো, উদ্ভিদের কিছু হরমোনের নাম, সাইটোকাইনিন, জিবেরেলিন, অক্সিন, ইথিলিন, এগুলো প্রয়োগ করে কলাতে, আপেলে, চেরিতে, নাশপাতিতে কিন্তু আমরা পার্থেনোজেনেসিস ঘটাতে পারি, ঠিক আছে। এই পার্থেনোজেনেসিস তোমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পার্থেনোজেনেসিস, তাই আমরা কৃত্রিম পার্থেনোজেনেসিস বলছি। আর একটা হলো প্রাকৃতিক ভাবে, প্রকৃতির নিয়মে হয়ে থাকে। এই প্রকৃতির নিয়মে হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রাকৃতিক পার্থেনোজেনেসিস গুলো বিভিন্ন কারণে হতে পারে, প্রাকৃতিক পার্থেনোজেনেসিস বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমাদের চাপাই অঞ্চলের দিকে, গোদাগাড়ি অঞ্চলের দিকে প্রায় 12 মাস তোমার টমেটো হয়, এটা একটা পার্থেনোজেনেসিস, ঠিক আছে। আবার কুয়াশার কারণে দেখা যায়, কুয়াশা বেশি থাকলে এটা ওই গোদাগাড়ি অঞ্চলে শীতের আগ মুহূর্তেই, শীতের বেশ কিছু আগেই কুয়াশা বেশি থাকার কারণে সে অঞ্চলে পাঠায়, এগুলো হলো প্রাকৃতিক পার্থেনোজেনেসিস, কুয়াশার জন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আমরা যে হরমোন ব্যবহার করে কৃত্রিমভাবে করছি, হরমোন ব্যবহার করে পার্থেনোজেনেসিস হয়ে যাচ্ছে। কিছু আবার বংশগত পার্থেনোজেনেসিস হয়, হ্যাঁ, যেমন কলাতে বংশগতভাবে পার্থেনোজেনেসিস হয়, বংশগতভাবে বীজহীন ফল তৈরি হয়, ঠিক আছে। আর পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় ফল যে তৈরি হয় তাকে আমরা কিন্তু পার্থেনোকার্পিক ফল বলি, পার্থেনোকার্পিক ফল। এখন অনেকে বলে যে ভাই পার্থেনোজেনেসিস পড়িয়েছেন কিন্তু পার্থেনোকার্পিক পড়াননি, একই জিনিস। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন ফলকে আমরা বলছি পার্থেনোকার্পিক ফল। কলা, আপেল, চেরি, নাশপাতি, এগুলো সবই হলো পার্থেনোকার্পিক ফল, ওকে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু পড়ো, এগুলো সবই ছোট প্রশ্ন এমসিকিউ এর মধ্যে আমরা পড়ছি। আর তিনটা জিনিস একটু তোমাদেরকে বলি, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাগামোস্পার্মি, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি আর অ্যাগামোস্পার্মি। অ্যাপোস্পোরি কোন দেহকোষ যদি সরাসরি গ্যামেটোফাইটে পরিণত হয়, কোন দেহকোষ যদি সরাসরি গ্যামেটোফাইটে পরিণত হয় তাহলে তাকে আমরা অ্যাপোস্পোরি বলি। সোজা কথা, সংখ্যা 1 মার্কের প্রশ্ন এসে আসতে পারে, তো মনে রাখবা কোন দেহকোষ, সাধারণত দেহকোষ গ্যামেটোফাইটে পরিণত হবে না, তবে যদি হয়ে থাকে কোন দেহকোষ যদি গ্যামেটোফাইটে পরিণত হয় তাহলে তাকে আমরা বলবো অ্যাপোস্পোরি। অ্যাপোগ্যামি তোমরা দেখো, তোমাদেরকে আমি পড়িয়েছি, গত ক্লাসে পড়িয়েছি
যে এই যে ভ্রূণথলি, এর মধ্যে ডিম্বাণু আছে, সাহায্যকারী কোষ আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, প্রতিপাদ কোষ আছে, তাই না? আমরা জানি যে ডিম্বাণু ভ্রূণে পরিণত হবে, ডিম্বাণু থেকে পরবর্তী নতুন জীবের জন্ম হবে। কিন্তু এই ভ্রূণথলির ডিম্বাণু বাদে অন্য কোনো কোষ যদি গ্যামেটোফাইট তৈরি করে, অন্য কোনো কোষ থেকে যদি গ্যামেটোফাইট তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলছি অ্যাপোগামি। মানে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ যদি গ্যামেটোফাইটে পরিণত হয়, তখন তাকে আমরা বলছি অ্যাপোগামি। আর একটা হলো অ্যাগামোস্পার্মি। দেখো, নিষেক ছাড়া জীব সৃষ্টির যত প্রক্রিয়া আছে সামগ্রিকভাবে আমরা বলছি অ্যাগামোস্পার্মি। মানে নিষেক ছাড়া কার্যক্ষম বীজ বা জীব সৃষ্টির প্রক্রিয়ার নাম অ্যাগামোস্পার্মি বলছি। আমরা সামগ্রিক এই প্রক্রিয়াকে অ্যাগামোস্পার্মি বলছি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট নয়। এই দুইটা একটু তোমরা 1 মার্কের প্রশ্ন হিসেবে জেনে রাখবা। আর এগুলো সবগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস তোমাদের 1 মার্কের প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট, খুব আসে বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, একটা প্রশ্ন আসে, সেগুলো অনেকে বুঝতে পারে না। আমরা জিনিসটা ভালো করে জানো তোমরা, এবং পড়িয়েছি তোমাদেরকে। জনুক্রম ইংরেজিতে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন। আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক বলেছি জনুক্রম। হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন? জনুক্রম কোন জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়। এখন প্রশ্ন তোমাকে বললো যে একটা আমের একটা পাতা বা আম একটা আঁকিয়ে দিয়ে বললো উদ্ভিদটির জনুক্রম ব্যাখ্যা করো, তাহলে আগে তোমাকে জানতে হবে উদ্ভিদটা আম, এটা কোন উদ্ভিদ? আম নিশ্চয়ই নগ্নবীজ উদ্ভিদ না, আবৃতবীজ উদ্ভিদ। তাহলে একটা আমের ছবি দিয়ে বললো উদ্ভিদটির জনুক্রম ব্যাখ্যা করো, তাহলে একটা আবৃতবীজ উদ্ভিদের জনুক্রম তোমাকে চাচ্ছে। তাহলে একটা আবৃতবীজ উদ্ভিদের জনুক্রম কি হবে তুমি দেখো। যদি একটা আবৃতবীজ উদ্ভিদ আমি বলি যে এটা একটা আবৃতবীজ উদ্ভিদ, তাহলে উদ্ভিদ থেকে তুমি ফুল পাবা। আমের ফুল হয়, ফুলের মধ্যে পুংকেশর থাকে, ফুলের মধ্যে গর্ভকেশর বা গর্ভাশয় থাকে। পুংকেশরের মধ্যে পরাগরেণু মাতৃকোষ থাকে, পরাগরেণু মাতৃকোষ। তোমরা সবাই জানো মাতৃকোষ মানে ডিপ্লয়েড। তাহলে গর্ভকেশরের মানে স্ত্রীরেণু মাতৃকোষ থাকে, স্ত্রীরেণু মাতৃকোষ থাকে। তোমরা সবাই জানো মাতৃকোষ মানে ডিপ্লয়েড। পরাগরেণু মাতৃকোষ থেকে পরাগরেণুর জন্ম হয়, পরাগরেণু। আর স্ত্রীরেণু মাতৃকোষ থেকে স্ত্রীরেণুর জন্ম হয়। আমরা সবাই জানি পরাগরেণু মানে এন, স্ত্রীরেণু মানে এন। আমি তোমাদেরকে শিখিয়েছি পরাগরেণু থেকে কিভাবে তোমার শুক্রাণু তৈরি হয়, এটা আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। তাহলে পরাগরেণু থেকে তৈরি হবে শুক্রাণু, আর স্ত্রীরেণু থেকে তৈরি হবে ডিম্বাণু। হ্যাপ্লয়েড দুজনের মিলন হলো, মিলনের প্রক্রিয়ার নাম নিষেক, আর নিষেকের ফলে উৎপন্ন হলো জাইগোট। কেউ কেউ আবার জাইগোটকে জাইগোট না বলে উইস্পোর বলে, কোনো সমস্যা নাই। জাইগোট বা উইস্পোর, এই জাইগোট একদিন ভ্রূণ তৈরি করবে, এই ভ্রূণ একদিন বীজ তৈরি করবে, এই বীজ একদিন চারা গাছ তৈরি করবে, এই চারা গাছ বড় হলে হবে আবার পূর্ণাঙ্গ উদ্ভিদ। তাহলে কি দাঁড়ালো? উদ্ভিদটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? জাইগোটটা কি? ডিপ্লয়েড। তাহলে ভ্রূণ কি? ডিপ্লয়েড। বীজ কি? ডিপ্লয়েড। চারা কি? ডিপ্লয়েড। পূর্ণাঙ্গ গাছ ডিপ্লয়েড। ডিপ্লয়েড গাছ থেকে ডিপ্লয়েড ফুল, পুংকেশর তার একটা অঙ্গ টুয়াইসেন, গর্ভকেশর টুয়াইসেন, মাতৃকোষ টুয়াইসেন, পরাগরেণু মাতৃকোষ টুয়াইসেন, পরাগরেণু এন, স্ত্রীরেণু এন, শুক্রাণু এন, ডিম্বাণু এন। তাহলে এই দশা দুইটা হলো গ্যামেটোফাইটিক দশা বা হ্যাপ্লয়েড দশা। এই দশা দুইটা গ্যামেটোফাইটিক দশা বা হ্যাপ্লয়েড দশা। গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড দশা। আর এই দশাগুলো স্প্রোফাইটিক বা ডিপ্লয়েড দশা, তাই না? তাহলে হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিকভাবে আসলে তাকে আমরা জনুক্রম বলি। তাহলে তোমাকে যদি বলা হয় একটা আবৃতবীজ উদ্ভিদের জনুক্রম ব্যাখ্যা করো, পারা যাবে? ওকে, তাহলে এ পর্যন্তই থাক।
আগামী ক্লাসে তোমরা কিন্তু কন্টিনিউ হবা। আমি কিন্তু আগেই তোমাদেরকে ফেসবুকে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন সময় তোমাদের ক্লাস হবে, আগামীতে আবার দিয়ে দেবো তোমাদের কখন তোমাদের ক্লাস হবে। তাহলে এইভাবে তোমাদের আগামী দিন কিন্তু এই অধ্যায় আমি শেষ করে দেবো। আর একটা টপিক এখানে বাকি থাকবে, সেটা হলো শঙ্করায়ন। এই শঙ্করায়ন আগামী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, ধন্যবাদ। আর তোমরা আমাকে অবশ্যই জানাবো সবকিছু। হ্যাঁ, ওকে।